বিপ্লব যে আজ এত সকালে তা খবরের কাগজে দেশের কি খবর? উনুনটা কেবল ধরালাম, চার আর সিঙ্গাড়া হতে মিনিট 15 লাগবে কিন্তু। আরে রাখো তোমার দেশের খবর গৌরাঙ্গ। পরশু রাতে ও পাড়ার সনাতনের ছেলে নাকি কার মেয়েকে নিয়ে পালিয়েছে, সেই খবর কাগজে আসে না। তা উনুন যখন ধরেছে, চাটা একটু কড়া করে করো, আর সিঙ্গাড়ায় যেন আলু কম আর পুর বেশি করে থাকে। সকাল সকাল কার ঘরের কেলেঙ্কারি নিয়ে বসলে বিপ্লব ঠাকুরপো? অন্যের ঘরের কুৎসা গাইলে কি নিজের পেটের খিদে মিটবে? নাও, তরকারিটা কাটা হয়েছে, গৌরাঙ্গকে দাও, উনুনে চাপাক। তুমি আবার চটলে কেন আরতি বৌদি? আমি তো যা শুনলাম তাই বললাম, নিজের থেকে তো আর বানিয়ে বলছি না। তবে হ্যাঁ, তোমার হাতের রান্নার প্রশংসা করতেই হয়। ওই সনাতনের ঘরের গিন্নি তো গত সপ্তাহে ঝোলে নুন দিতেই ভুলে গিয়েছিল। বিপ্লব, তোমার এই এক রোগ, খাবারের খোঁটা দেওয়া আর গ্রামের লোকের হাঁড়ির খবর রাখা। আর সিঙ্গাড়ার দাম কিন্তু এখন 5 টাকা পিস। আর পরে যেন বলো না যে 4 টাকা করে রাখতে। বাহ, হিসাবের বেলায় তোমার বুদ্ধি তো দেখি খবরের কাগজের চেয়েও ধারালো। তবে আরতি বৌদির দয়ার শরীর বলেই তোমার হোটেলটা রমরমিয়ে চলছে, নইলে এই চড়া দামে কেউ তোমার দোকানে আসতো না। তোমরা থামবে এবার? পুরুষ মানুষের মুখে এত কথা মানায় না বিপ্লব ঠাকুরপো। আর তুমিও ওকে খেপানো বন্ধ করো। সকালের প্রথম খদ্দের, ওকে ভালো করে চা সিঙ্গারা দাও। বাসি চাটনিটা আবার দিও না যেন। এই তো আরতি বৌদি একদম ঠিক কথা বলেছে। বাসি খাবার খাওয়ালে কিন্তু পেটের দফা রফা হয়ে যাবে। তা বৌদি, দুপুরে কি রান্না হচ্ছে আজ? পটল চিংড়ি হবে নাকি? খদ্দের কিন্তু আজ জমিয়ে আসবে বলেই মনে হচ্ছে। দুপুরে কি হবে তা দুপুরে এসে দেখবে। এখন বেশি কথা না বাড়িয়ে গরম গরম সিঙ্গাড়াটা মুখে তোলো। আরতি, আর দুটো সিঙ্গাড়া উনুনে দাও তো। এই বিপ্লবের পেটে যা খিদে, দুটোই ওর মন ভরবে না। গৌরাঙ্গদা, এই নাও একদম ক্ষেতের তাজা পটল আর টাটকা লাল শাক। সকালের শিশির লেগে আছে গায়ে। বাজারের অন্য পাইকাররা এই পটলের দাম 30 টাকা রাখছে, আমি তোমার চেনা লোক বলে 26 টাকা কেজি দরে দিয়ে দিচ্ছি। রাখো সুনীল, তোমার খেতে তাজা পটল। বাজারে আজ পটলের দর যাচ্ছে 20 টাকা, তুমি আমার ঘাড়ে 26 টাকা চাপিয়ে দিচ্ছ। চেনা বামুনের বইতে লাগে না ভাই। তুমি সোজা 22 টাকা কেজি দরে দেবে কি না বলো, নইলে ভ্যান ঘুরিয়ে বাজারে যাও। আরে গৌরাঙ্গদা, তুমি তো একদম রক্ত চুষে নেবে দেখছি। এই পটলে কোনো সার দেওয়া নেই। বিনতা কাল রাত জেগে পোকা বেঁচেছে। আমাদের খাটুনির কি কোনো দাম নেই? ঠিক আছে, তোমার জন্য 25 টাকা রাখলাম। এর চেয়ে নিচে দিলে আমার ঘরের হাঁড়ি চড়বে না। তোমার লোভের সীমা নেই সুনীল। বিনতা অত কষ্ট করে কাজ করে বলেই তোমার সংসারটা টিকে আছে। আর তুমি দোকান দোকান দাম বাড়িয়ে লাভ করতে যাও। 22 টাকার উপরে আমি 1 পয়সা দেবো না। পোষালে দাও, নইলে অন্য কোনো জায়গায় যাও। তুমি বড্ড কড়া মানুষ গৌরাঙ্গদা, একটু দয়া মায়া নেই তোমার মনে। আচ্ছা যাও, তোমার সাথে আর পেরে উঠবো না। 24 টাকা দাও, অন্তত চায়ের খরচটা তো উঠুক। এর চেয়ে কম হলে বিনতা আমাকে ঘরেই ঢুকতে দেবে না। বিনতা তোমাকে ঠিকই চেনে। তোমার এই লোভী স্বভাবের জন্য ও সবসময় বিরক্ত থাকে। শেষ কথা বলছি শোনো, 23 টাকা দেবো, আর এর সাথে 1 আটি লাল শাক ফ্রিতে দিতে হবে। রাজি থাকলে সবজি নামাও, নয়তো খাতা বন্ধ। কপাল আমার, 23 টাকা কেজি, তাও আবার লাল শাক ফ্রিতে দিতে হবে। তুমি ভাতের হোটেলের মালিক নও, তুমি হলে আস্ত এক ডাকাত, বুঝলে গৌরাঙ্গ? আর নাও নাও, তাড়াতাড়ি সবজি নিয়ে যাও। অভিনতা দিয়ে একটু এদিকে শোনো দেখি। কাল রাতে আমার কর্তা গৌরাঙ্গর হোটেল থেকে ডাল এনেছিল। উমা, সে কি ডাল না কি কুয়োর জল! আজকাল গৌরাঙ্গ দেখছি ডালের বাটিতে শুধু হলুদ জল ফুটিয়ে দিচ্ছে। চালের দাম বাড়তেই হোটেলের এই দশা। তুমি আর বলো না ছায়া, ওই কৃপণ লোকটার কথা যত কম বলা যায় ততই ভালো। আমার স্বামী ক্ষেত থেকে ওকে তাজা পটল দিল, আর গৌরাঙ্গদে 1 টাকা কম দেওয়ার জন্য 8 ঘন্টা দর কষাকষি করলো। তরকারিতে তেল মশলা কম দেবে না তো কি? তোমরা কিন্তু বড্ড অন্যায় কথা বলছো ছায়াদি। আরতি কাকিমা নিজের হাতে রান্না করেন, ওনার মনে কোনো প্যাক নেই। কালকেও তো আমি ওখান থেকে খেয়ে এলাম। ডাল তো বেশ ঘন আর সুস্বাদু ছিল। তোমরা শুধু শুধু ওনাদের নামে দোষ দিচ্ছ। আরে রাখো তো পায়েলের কথা, তুমি তো এখনো কচি খুকি, রান্নার কি বোঝো? আমি ছাকা তেলের রান্না চোখে দেখাই চিনি। আরতি বৌদি যতই ভালো হোক না কেন, গৌরাঙ্গ যেভাবে হিসেবের কড়াকড়ি করে, তাতে করে কোনো ভালো রান্নার রাঁধুনির পক্ষে তা করা সম্ভব না। ছায়া ঠিকই বলেছে পায়েল, গৌরাঙ্গদা বড্ড কড়া মানুষ। আমার স্বামী তো বলে গৌরাঙ্গর হোটেলে খেলে নাকি পেটের রোগ অবধারিত। শুধু সুনীল ভালোবাসে বলেই ওখানে যায়। সুনীল দাদা তো নিজেই লোভী প্রকৃতির বিনতাদি।
তুমি তো ওনার কথায় ওঠো আর বসো। আরতি কাকিমা গরিব মানুষকে কতদিন ফ্রিতে খাওয়ান তা কি তোমরা জানো না? ডালটা একদিন একটু পাতলা হয়েছে বলে তোমরা ওনার নামে কুৎসা ছড়াচ্ছ। কুৎসা নয় রে পায়েল, এটা হলো রান্নার ভুল ত্রুটি ধরা। যা সত্যি তা তো বলতেই হবে। ওনারা যখন পয়সা নিচ্ছেন তখন ভালো খাবার দিতে বাধ্য। আর আরতি বৌদি যতই দয়ালু হোক, ব্যবসার খাতিরে গৌরাঙ্গের কথাই তো শেষ পর্যন্ত খাটে। থাক ছয়া, পায়েল অত শত বুঝবে না, অত ছোট মানুষ। তবে হ্যাঁ, গৌরাঙ্গদাকে এবার আমার স্বামীকে নিয়ে বলতেই হবে যে তরকারির দাম যখন ঠিকঠাক নিচ্ছ তখন ডাল ভাতের মানটা ঠিক রাখো, নইলে গ্রামের মানুষ মুখ ফিরিয়ে নেবে। সুনীল, আজ মাছের ঝোলটা যা রেঁধেছে না আরতি বৌদি, একদম অমৃত। এই জিরে মরিচ বাটার গন্ধ আর টাটকা মাছের স্বাদ যেন মুখে লেগে থাকে। কি বলো হে সবজি বিক্রেতা, তোমার ক্ষেতের পটলটাই আজ জমে গেছে। ঠিক বলেছ বিপ্লব দা, মাছের টুকরোটাও বেশ বড় দিয়েছে আজ। তবে গৌরাঙ্গদা যদি দামটা আর 5 টাকা কম রাখতো তবে খাওয়াটা আরো তৃপ্তি হতো। পটলটা তো আমারই ক্ষেতের, কিন্তু দেখো খাওয়ার সময়ও ওনার ওই কড়া চোখের হিসাব আমার দিকেই। সুনীল দাদা, আপনারা শুধু খাবারের দাম আর স্বাদ নিয়েই পড়ে রইলেন, অথচ এই হোটেলের পরিবেশটা যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন সেই সমাজ সচেতনতা আপনাদের মাথায় এলো না? শহরের বড় বড় রেস্তোরাঁও আরতি কাকিমার এই পরিচ্ছন্নতার কাছে হার মানবে? আরে প্রয়াস, তুমি হলে শহরের কলেজে পড়ুয়া জ্ঞানবান ছেলে, তোমার মুখে এসব যুক্তির কথা মানায়, কিন্তু আমাদের তো আগে দেখতে হবে পেট ভরছে কিনা। আর আরতি বৌদির হাতের রান্নায় সেই জাদু আছে বলেই তো রোজ দুপুরে এই ভিড় সামলাতে হয়। তা যা বলেছ বিপ্লবদা, আজ কিন্তু ডালটাও বেশ ঘন হয়েছে। সেদিন ছায়া বৌদির পুকুর ঘাটে কি যেন বলছিল যে ডাল নাকি জলের মতো পাতলা। নিন্দুকেরা যাই বলুক, আমি তো ভাত আড়া খাতা চেয়ে নেব। গৌরাঙ্গদা আবার বেশি দাম না চেয়ে বসে। নীল দাদা, আপনারা খামোশ লোকের পরচর্চায় কেন কান দেন? হ্যাঁ, যুক্তিসঙ্গতভাবে ভাবুন। প্রতিদিন তো আর ডালের ঘনত্ব একরকম হতে পারে না। আরতি কাকিমা এত মানুষের রান্না একা হাতে সামলান, আমাদের উচিত ওনাকে ধন্যবাদ দেওয়া। তুমি একদম ঠিক বলেছ প্রয়াস, এই সুনীলের স্বভাবটাই এমন, একটু লোভী প্রকৃতির আর পরের কথায় কান দেওয়া। তবে গৌরাঙ্গদা যে হিসাবের ব্যাপারে করা, সেটা কিন্তু মানতেই হবে। ওই দেখো, আমাদের খাওয়া শেষ হতেই বিলের কাগজ নিয়ে রেডি। আরে আমি তো এমনি বললাম বিপ্লবদা, মনে আমার কোনো প্যাচ নেই, তা তো জানোই। তবে রান্নার মান নিয়ে কোনো আপোষ চলে না। প্রয়াস যতই যুক্তি দিক, আরতি বৌদি রান্না ভালো বলেই আমরা আসি, গৌরাঙ্গর কড়া মেজাজের জন্য নয়। রান্না শুধু পেটের খিদে মেটায় না সুনীল কাকা, এটা একটা সেবাও বটে। আরতি কাকিমার দয়া আর গৌরাঙ্গ কাকার সঠিক হিসাব, এই দুটোর মেলবন্ধনেই গ্রামের এই মোড়ের ভাতের হোটেলটা আজও সবার প্রিয় হয়ে টিকে আছে। গৌরাঙ্গ, আজ মাছের ঝোলটা কিন্তু একদম জমেনি হে। মাছের পেটিটা যেমন ছোট ছিল তেমনই ঝোলে নুন এক ফোঁটাও হয়নি, মুখে দিয়ে চেবানো যাচ্ছিল না। তাই বলছি, আজকের বিল থেকে 5 টাকা অন্তত কম রাখো। বিপ্লবদা একদম ঠিক বলেছে গৌরাঙ্গদা, আমার পটলটা তরকারিতে দিলেও নুনের অভাবে স্বাদটাই খোলেনি। তোমার কড়া হিসাবে চক করে কি আরতি বৌদি আজ নুন কিনতেই ভুলে গেল নাকি? বিলটা একটু বিবেচনা করে করো ভাই। তোমরা দুজন মিলে আজ কি ফোন দিয়ে এটেছো বলো তো? এই খাওয়ার সময় দেখলাম আঙুল চেটে কুটে খেলে, পাত পরিষ্কার করে এক গামলা ভাত ওড়ালে, আর এখন মাছে নুন কামের বাহানা দিচ্ছ। হ্যাঁ, আমরা এখানে ওসব চালাকি চলবে না, আমার এখানে পুরো টাকা দিতে হবে। আরে গৌরাঙ্গদা, তুমি তো চোটে লাল হয়ে গেলে, আমরা কি আর এমনি এমনি বলছি? নুন কম হলে কি পেট ভরে খাওয়া যায়? তুমি বরং আরতি বৌদিকেই ডেকে জিজ্ঞেস করো, উনি নিজেই হয়তো স্বীকার করবেন যে আজ রান্নায় তাড়াহুড়ো হয়ে গেছে। কি বললে বিপ্লব ঠাকুরপো? আমার রান্নায় নুন কম ছিল? তোমরা খাওয়া শেষ করে যখন আরো এক হাতা ঝোল চেয়ে নিলে তখন তো নুনের কথা মনে পড়েনি? এখন কম টাকা দেওয়ার জন্য আমার রান্নার খোঁটা দিচ্ছ? আরে আরতি বৌদি, তুমি ভুল বুঝো না, আমরা তো শুধু বলছিলাম যে আজ নুনটা একটু এদিক ওদিক হয়েছে। তোমার রান্নার উপর কি আর আমাদের রাগ থাকতে পারে? তবে গৌরাঙ্গদা যেভাবে টাকার জন্য তর পায় তা দেখেই একটু বলা আর কি। সুনীল ঠাকুরপো, তোমার মনের লোভটা এবার একটু কমাও। ক্ষেত থেকে সবজি দেওয়ার সময় বেশি দাম চাইবে আর খাওয়ার পর কম টাকা দেওয়ার অজুহাত খুঁজবে, এটা কেমন স্বভাব? তোমাদের মতো খদ্দেরের জন্য আমার দয়া দেখানোই ভুল। এবার বেশি কথা না বাড়িয়ে দুজনে চটপট সঠিক পয়সা ডাকো দেখি। বিপ্লব, তোমার থেকে 45, আর সুনীল তোমার বাটি গোনা ভাতের জন্য 52 টাকা। হ্যাঁ, 1 পয়সাও কম হবে না বলে দিলাম।
ও ছায়া বৌদি, কোথায় চললে? তা বলি দুপুরের খাওয়া দাওয়া কোথায় হলো আজ? ভুলেও কিন্তু আজ গৌরাঙ্গদের ভাতের হোটেলের দিকে পা বাড়িও না। ওখানে যা কাণ্ড কারখানা চলছে তা শুনলে তোমার চোখ কপালে উঠবে। কেন বিপ্লবদা, কি হলো আবার? আমি তো আগেই বলেছিলাম ওখানকার ডাল একদম জলের মতো পাতলা। তা নতুন কি কেলেঙ্কারি ঘটলো শুনি? গৌরাঙ্গ কি আবার খাবারে চাল কম দিতে শুরু করেছে নাকি? আরে চাল কম দিলে তো বাঁচো বৌদি, এবার তো মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। আজ দুপুরে খেতে বসে নিজেই দেখলাম আরতি বৌদি কড়াইয়ের পেছনে লুকিয়ে ড্রাম থেকে কালো পোড়া নোংরা মোবিল তেল এনে তরকারিতে ঢালছে। এইসব খেলে নিঘাত কলেরা হবে। ও মা, বলো কি বিপ্লবদা, নোংরা তেল দিয়ে রান্না হচ্ছে? আমি তো জানতাম আরতি বৌদি অত্যন্ত দয়ালু আর ন্যায়পরায়ণ। সেও পর্যন্ত ব্যবসার লোভে পড়ে মানুষের পেটে বিষ ঢালছে। এই গায়ের মানুষের কি হবে? আরে বৌদি, টাকার লোভে মানুষ কি না করতে পারে। গৌরাঙ্গ লোকটা তো আস্ত পিশাচ। ওই নিশ্চয়ই আরতি বৌদিকে বাধ্য করেছে ওই সস্তা নোংরা তেল ব্যবহার করতে। আমি তো আজ প্রতিবাদ করায় আমাকে হোটেল থেকে তাড়িয়ে দিতে চাইলো। ঠিকই তো, ওই কঞ্জুস গৌরাঙ্গটার জন্যই আজ হোটেলের এই দশা। আমি আজই গিয়ে পাড়ার সব মেয়ে ছেলেদের বলবো পুকুর ঘাটে গিয়ে বিনোদাদিকেও সাবধান করে দেব। ওখানকার ছোঁয়া যেন আর কেউ না ছোঁয়ে। হোটেলে এবার লাঠি উঠবে। একদম ঠিক কাজ করবে বৌদি। গ্রামে এই সচেতনতা ছড়ানো খুব দরকার। আমি তো আর বানিয়ে বলছি না, নিজের চোখে বিষাক্ত তেল ঢালতে দেখেছি বলেই তোমাকে সাবধান করলাম। কাউকে আবার আমার নাম বলো না জানো। তুমি কোনো চিন্তা করো না বিপ্লবদা, তোমার নাম আমি মুখ দিয়েও বের করব না। কিন্তু এই নোংরা তেলের কথা আমি সারা গ্রামে রাষ্ট্র করে ছাড়বো। দেখি এবার কার কত বড় কলিজা যে গৌরাঙ্গের হোটেলে গিয়ে ভাত খায়। তোমার লজ্জা করে না গো? মাথা হেঁট হয়ে আসে তোমার কাণ্ড কারখানা দেখলে। সারা গায়ে ডিপডিপানি পড়ে গেছে যে গৌরাঙ্গ তার হোটেলে নাকি বিষাক্ত নোংরা তেল দিয়ে রান্না হচ্ছে, আর তোমরা দুজন নাকি হাতে নাতে ধরেছো। আরে বিন্তা, তুমি খামোকা চড়ছো কেন? আমি তো শুধু বলেছিলাম মাছের ঝোলে একটু নুন কম ছিল। ওই বিপ্লবদা বটতলায় গিয়ে ছায়া বৌদির কাছে কি সব বানিয়ে নোংরা তেলের গল্প ফেলেছে। আমি তো এর বিন্দু স্বর্গ জানি না। তুমি জানো না বললে বিশ্বাস করবো? ওই বিপ্লব চোরের সাথে বসে তুমিও তো আজ দুপুরে কম টাকা দেওয়ার জন্য আরতি বৌদির রান্নার খোঁটা দিয়েছো। মুখ পুরো। এটা মনে রেখো, গৌরাঙ্গ তার বিপদের দিনে আমাকে কতবার ধার দিয়েছে। আহা বিন্তা, তুমি চোটো না তো। আমি তো মনে কোনো প্যাঁচ রেখে বলিনি। একটুখানি দর কষাকষি করাই তো আমাদের স্বভাব। আরতি বৌদি যে এত রেগে যাবে আর বিপ্লবদা যে এমনটা ভয়ানক মিথ্যে অপবাদ ছড়াবে তা কি আমি জানতাম? জানো না যখন তখন মুখ বন্ধ করে রাখতে পারো না? ছায়া বৌদি তো পুকুর ঘাটে গিয়ে এমনভাবে কথাগুলো বললো যেন গৌরাঙ্গদার হোটেলটা একটা বিষের দোকান। অথচ গত মাসেই যখন আমার অসুখ হলো আরতি বৌদি তো এসে পথ্য দিয়ে গেছিল। হ্যাঁ, তা ঠিকই বলেছ। আরতি বৌদির মনটা সত্যি খুব দয়ালু। আমারই ভুল হয়েছে বিপ্লবদার কথায় তাল মেলানোর। কড়ার ওপর কড়া কথা বলতে গিয়ে যে এত বড় একটা সর্বনাশ হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। কাল সকাল হতেই তুমি সোজা ওই বটতলায় যাবে। যেখানে যেখানে বিপ্লব আর ছায়ায় নোংরা কথা রটিয়েছে সবার সামনে গিয়ে সত্যিটা বলবে। যদি না বলো তবে কাল থেকে তোমার ভ্যানের একটা সবজিও আমি ছুঁয়ে দেখবো না। ঠিক আছে বাবা, ঠিক আছে, রাগ করো না। তুমি যা বলবে তাই হবে। আমি কাল সকালেই সবার ভুল ভেঙে দেব। আমাদের সামান্য কটা টাকার লোভের জন্য একটা ভালো মানুষের ব্যবসা তো আর এভাবে লাঠি উঠতে দিতে পারি না। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললো আরতি, অথচ একটা খদ্দেরও চায়ের কেটলি ছিল না। দুপুরের পুরো ভাত তরকারি হাঁড়িতেই পড়ে রইলো। কোনোদিন তো এমন দেখিনি। আমাদের চেনা খদ্দেরগুলো আজ রাস্তা দিয়ে মুখ ঘুরিয়ে চলে গেল কেন বলো তো? আমারও তো বুকটা কেঁপে উঠছে গো। উনুনটা সেই সকাল থেকে জ্বলছে, চায়ের কেটলি টকবক করে ফুটছে, কিন্তু পুরো হোটেলটা যেন শ্মশানের মতো ফাঁকা। আমি তো রান্নার কোনো খামতি রাখিনি, তবে হঠাৎ মানুষের মনে কি যে হলো। আমার কড়া মেজাজের জন্য কি গ্রামের লোক চটলো? কিন্তু হিসাবের ব্যাপারে আমি একটু কড়াকড়ি করলেও কোনোদিন তো কারোর সাথে বেইমানি করিনি। আজ লকাই মণ্ডলও ওপার থেকে এসে পাশের দোকানে চা খেলো, কিন্তু আমাদের এখানে মুখ বাড়ালো না। তুমি করা হতে পারো, কিন্তু গ্রামের কেউ তো ক্ষুধার্ত মুখে এখান থেকে ফিরে যায়নি। কাল দুপুরে বিপ্লব আর সুনীল ওই নুন কমের বাহানা দিয়ে যাওয়ার পর থেকে কেমন একটা থমথমে ভাব চারিদিকে। আমার মনটা ভালো ঠেকছে না। ওই দুটো তো পেটুক আর লোভী, ওনাদের কথার জন্য কি পুরো গ্রামের মানুষ আসা বন্ধ করে দেবে? কিছু একটা নিশ্চয়ই ঘটেছে আরতি। কেউ হয়তো আমাদের পেছনে কাঠি করছে, নইলে এমন লক্ষ্মী লাভের দোকানে হঠাৎ খোলা নামবে কেন?
উপরওয়ালার কাছে শুধু এইটুকুই প্রার্থনা করি কোনো বড় বিপদ যেন না আসে। এই ভাতের হোটেলের ওপর ভরসা করেই তো আমাদের সংসারটা চলছে, অথচ আজ 1 টাকারও বিক্রি হলো না। হাড়ির ওই অন্নগুলো কি তবে আজ ফেলে দিতে হবে? ফেলে দেওয়ার কথা ভেবো না আরতি। অন্ন নষ্ট করলে বাপ হবে। খদ্দের না আসুক, আমরাই রাতে ওটা খেয়ে নেব। তবে কাল সকাল পর্যন্ত দেখবো, যদি তাও কেউ না আসে তবে নিজে গিয়ে মোড়ের মাথায় দাঁড়িয়ে জিজ্ঞেস করবো সবার কি হয়েছে। হ্যাঁ, সেটাই ভালো হবে। এভাবে অন্ধকারে বসে থাকা যায় না। আমাদের সততার ওপর যদি কোনো কলঙ্ক আসে তবে তা পরিষ্কার করতে হবে। নিজের হাতে রান্নার ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে, কোনো অন্যায় করিনি আমরা। পায়েল, তুমি কি খেয়াল করেছো গত 2 দিন ধরে গৌরাঙ্গ দাদার হোটেলে একটাও মানুষ খেতে যাচ্ছে না? পুরো গ্রাম যেন হঠাৎ করেই ওনাদের একঘরে করে দিল। এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর চক্রান্ত আছে। হ্যাঁ প্রয়াসদা, মা বলছিল পুকুর ঘাটে নাকি ছায়া দি আর বিনতাদি বলছিল ওখানকার রান্না নাকি পুরো বিষাক্ত হয়ে গেছে। কিন্তু আমি তো জানি আরতিদি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন দয়ালু, ওনারা এমন কাজ করতেই পারেন না। এই গুজবের পেছনে নিশ্চয়ই সুনীল আর বিপ্লবের হাত আছে। সেদিন দুপুরে কম টাকা দেওয়ার জন্য ওরাই নুনের বাহানা করছিল। ছায়া পিসি আবার লোকের খুঁত ধরতে ওস্তাদ, তাই কোনো প্রমাণ ছাড়াই এই নোংরা মিথ্যাটা বিশ্বাস করেই ছড়িয়ে দিয়েছে। কিন্তু এভাবে চলতে থাকলে তো ওনাদের হোটেলটা বন্ধ হয়ে যাবে, ওনাদের সংসারটাই ভেসে যাবে গো। আমাদের কি কিছু করার নেই? গ্রামের এই সহজ সরল মানুষগুলোকে কারা বোঝাবে যেটা মিথ্যে অপবাদ? আমাদেরই কিছু একটা করতে হবে পায়েল। আধুনিক যুগ, যুক্তির যুগ। শুধু মুখে বললে কেউ বিশ্বাস করবে না। আমাদের হোটেলের রান্নাঘরের সততা আর বিশুদ্ধতা সবার সামনে প্রমাণসহ আনতে হবে, যাতে নিন্দুকদের মুখে চিরকালের মতো বন্ধ হয়। তুমি ঠিকই বলেছো প্রয়াসদা, তুমি শহরের কলেজে পড়ো, তোমার মাথায় নিশ্চয়ই ভালো বুদ্ধি আছে। বলো না কি করতে হবে? আরতি কাকিমার এই বিপদে আমি যে কোনো রকম সাহায্য করতে রাজি আছি। তুমি শুধু কাল সকালে দিদির রান্নাঘরে একটু নজর রেখো, আর গ্রামের লোক যাতে বিকেলে বটতলায় জড়ো হয় সেই ব্যবস্থা করো। আমি আমার মোবাইলটা কাজে লাগিয়ে এমন এক প্রমাণ তৈরি করব যা কেউ অস্বীকার করতে পারবে না। আরতি, আজ হোটেল খুললেও মনটা বড় ভারী হয়ে আছে রে। জানি আজকেও কেউ খেতে আসবে না, তাও তুমি যেভাবে প্রতি পদের জন্য আনাজগুলো এত নিখুঁত করে ধুচ্ছ, তা থেকে নিজেরই কষ্ট হচ্ছে। কার জন্য এত আয়োজন? হ্যাঁ, খদ্দের আসুক আর না আসুক, অন্নপূর্ণার থালা তো নোংরা রাখা যায় না। কুয়ো থেকে তুলে আনাই তাজা জলে আমি 3 বার করে পটল আলু ধুয়েছি। আর এই দেখো, খাঁটি সর্ষের তেলের নতুন সিল প্যাকটা আজই কেটে কড়াইতে ঢাললাম। বাহ, আরতি দিদিও একদম নিখুঁত কাজ করছেন। উনুন থেকে শুরু করে মশলার কৌটো পর্যন্ত সব কাচের মতো চকচক করছে। আমি ফোনের ক্যামেরায় পুরো প্রক্রিয়াটি গোপনে রেকর্ড করে নিচ্ছি। মানুষের চোখ অন্ধ হতে পারে আরতি, কিন্তু উপরওয়ালার চোখ তো খোলা আছে। এই যে নতুন তেলের ধোঁয়া উঠছে, এই সুগন্ধই বলে দেয় আমাদের সততা কতটা খাঁটি। বিপ্লব চোরটা কিভাবে পারলো আমাদের নামে মোবিল তেলের অপবাদ দিতে? ওনার নামে আর পাপ মুখে এনো না। নিজের কাছে সততা না থাকলে একদিন না একদিন সত্যের জয় হবেই। এই যে মাছের ঝোলটা ফুটছে, এতে আমি নিজের হাতে বাটা জিরে আর ধনে দিচ্ছি। কোনো কেনা ভাজা মশলা আমাদের রান্নাঘরে কখনো ঢুকতে দিইনি। এই রান্নার দৃশ্য আর ওনাদের এই আকুল কথাগুলো যদি গ্রামের লোক একবার দেখতে পায়, তবে নিজেদের ভুল বুঝতে পারত। একদম পরিষ্কার পরিচ্ছন্ন রূপটা ক্যামেরায় বন্দি হয়েছে, এবার কাজ হবে। প্রয়াস ছেলেটা কাল বলছিল ও নাকি কি একটা ব্যবস্থা করবে। শহরে পড়াশোনা জানা ছেলে, হয়তো কোনো যুক্তি খুঁজে পাবে। নাও আরতি, ঝোলটা নামিয়ে ঢাকা দিয়ে রাখো। বাকিটা আমাদের ভাগ্যের উপর ছেড়ে দেওয়া ছাড়া উপায় নেই। গ্রামের সবাই, গত কয়েকদিন ধরে আপনারা গৌরাঙ্গ দাদার হোটেলের নামে একটা ভয়ানক নোংরা তেল ব্যবহারের গুজব শুনছেন। আজ আমি আপনাদের সেই হোটেলের ভেতরের আসল সত্যটা দেখাবো। আরে প্রয়াস, তুমি আবার শহরের কি বিদ্যা দেখাতে এসেছো হে? আমরা তো যা শুনেছি তাই বলেছি, নিজেরা তো আর বানাইনি। ছায়া বৌদি তো পুকুর ঘাটে সবাইকে বলছিল। ওমা, তুমি তো বটতলায় দাঁড়িয়ে আমাকে নোংরা তেলের গল্প শোনালে বিপ্লবদা, এখন আমার ঘাড়ে দোষ দিচ্ছ? বিনোদা দিয়া তো জানে যে সুনীলদা বলছিল ওখানকার খাবারের মান একদম পড়ে গেছে। তোমরা সবাই চুপ করো তো। আমার স্বামী লোভের বশে সেদিন নুন কমের কথা বলেছিল, কিন্তু এই নোংরা তেলের মিথ্যে রটনার সাথে আমাদের কোনো হাত নেই। প্রয়াস, তুমি ফোনে কি দেখতে চাইছো দেখাও তো, সবার ভুল ভাঙুক। আজ দুপুরে আরতি দিদি রান্না করছিলেন, আমি গোপনে এই ভিডিওটি করেছি। ভালো করে দেখুন,
কুয়োর তাজা জলে 3 বার করে সবজি দেওয়া হচ্ছে, আর চোখের সামনে এই নতুন সিল প্যাকের খাঁটি সর্ষের তেল কড়াইতে ঢালা হচ্ছে। সত্যি তো, আরতি বৌদি তো নিজের হাতে বাটা মশলা দিচ্ছেন। উনুন আর চারপাশটা কি পরিষ্কার। আমাদের বড্ড অন্যায় হয়ে গেছে বিপ্লবদা। সামান্য কটা টাকার লোভে আর রাগের মাথায় আমরা একটা সোনার মতো হোটেলের নামে কলঙ্ক ছড়ালাম। দেখলে তো ছায়াদি, দেখলে তো বিপ্লব দাদা, আরতি দিদি কতটা নিখুঁত ও বিশুদ্ধ উপায়ে রান্না করেন। তোমরা কোনো প্রমাণ ছাড়া একটা মিথ্যে কথা বিশ্বাস করে ওনাদের রুটি রুজি বন্ধ করে দিলে। এবার তোমাদের বিবেক কি বলে? ধিক্কার জানাই তোমাদের পুরুষ মানুষকে বিপ্লবদা। নিজের চোখের ভুল আর মুখের বিষে একটা সোনার সংসার ভাঙতে বসেছিলে তোমরা। আরতি দিদির ওই পবিত্র রান্নাঘর নিয়ে এমন মিথ্যে কথা ছড়াতে তোমাদের একটুও গায়ে বাঁধলো না? আমি তো লজ্জায় আজ নিজের স্বামীর মুখে চুনকালি পড়া দেখছি। সুনীল, তোমার এই লোভী স্বভাব আর বদ অভ্যাসের জন্য আজ সারা গ্রামের সামনে আমাদের মাথা কাটা গেল। তখনই বলেছিলাম না যে গৌরাঙ্গদা আমাদের বিপদের দিনের পরম বন্ধু, আর তোমরা ওনাদের পেছনে ছুরি মারলে। বৌদি, আমার বড্ড বড় ভুল হয়ে গেছে। আরতি বৌদির ওই রান্নার ভিডিওটা দেখে নিজের বিবেকে বড্ড আঘাত লেগেছে। আমি শুধু রাগের মাথায় আর হিংসেই অন্ধ হয়ে ওই নোংরা তেলের গল্পটা বানিয়েছিলাম। আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন টাকার লোভে এমন অন্যায় কাজ করব না গো। মনে আমার কোনো প্যাঁচ ছিল না, কিন্তু মুখের দোষে পাপ করে ফেলেছি। গৌরাঙ্গদার পায়ে ধরে আমি আজই ক্ষমা চেয়ে নেব। এই পাপ আমি মাথায় নিয়ে ঘুরতে পারবো না। শুধু হাত জোর করলে হবে না সুনীল দাদা আর বিপ্লব দাদা। আপনাদের ছড়ানো এই গুজবের জন্য ওনাদের যে বিপুল আর্থিক আর মানসিক ক্ষতি হলো তা কিন্তু আপনাদেরই পূরণ করতে হবে। গ্রামে যেভাবে অপবাদ রটিয়েছিলেন ঠিক সেভাবেই সবার ভুল ভাঙাতে হবে। প্রয়াসটা একদম ঠিক বলেছে। ছায়া দি আর বিনতা দি, তোমরাও চলো আমাদের সাথে। আজ মোড়ের মাথায় দাঁড়িয়ে সবাইকে ডেকে বলবে যে গৌরাঙ্গ দাদার হোটেলের রান্না একদম খাঁটি আর বিশুদ্ধ, যাতে কাল থেকেই সবাই খেতে আসে। আমরা এক্ষুনি যাব। পুরো গ্রামের বাড়ি বাড়ি গিয়ে নিজের অপরাধ স্বীকার করে ওনাদের হোটেলেই সবাইকে আবার খেতে ডাকবো। আমাদের এই সাজা পাওয়াই উচিত ছিল। সত্যের জয় যে এভাবে হবে তা আমি স্বপ্নেও ভাবিনি। আরতি, এই তাড়াতাড়ি হাত চালাও গো। আজ কিন্তু দুপুরের তরকারি আর 1 কড়াই বেশি নামাতে হবে। ওই দেখো, বিপ্লব আর সুনীল নিজে দাঁড়িয়ে থেকে ওপার থেকে 25 জন খদ্দের ডেকে নিয়ে এসেছে। বসার জায়গা দেওয়াই দায় হয়েছে আজ। উপরওয়ালা যা করেন মঙ্গলের জন্যই করেন গো। কাল রাতে উপরওয়ালার কাছে কেঁদেছিলাম, আর আজ দেখো মোড়ের মাথা থেকে মানুষের ঢল নেমেছে আমাদের হোটেলে। ঘর আবার লক্ষ্মীর পায়ের ছোঁয়ায় ভরে উঠেছে। প্রয়াস ছেলেটার বুদ্ধির তারিফ করতেই হয়। শহরের পড়াশোনার জোর আছে বলতে হবে। ও যদি ওই ভিডিওটা না দেখাতো তবে গ্রামের মানুষের ভুল কোনোদিন ভাঙতো না। আর এই বিপ্লব সুনীলেরা তো আজ আমার পা জড়িয়ে কেঁদেই ফেললো। ওরা নিজেদের ভুল বুঝতে পেরেছে, এটাই বড় কথা। বিনতা আর ছায়াও আজ সকালে এসে কত দুঃখ প্রকাশ করে গেল। মানুষ তো আর ভুলের ঊর্ধ্বে নয়, তাই ওদের ওপরে আর রাগ পুষে রেখো না। আজ সুনীলকে 2 টুকরো মাছ বেশি দিও। রাগে কি আর আজ আরতি? তবে হ্যাঁ, হিসাবে কাড়াকাড়ি আর আজকেও থাকবে। তবে ওই ভালোবাসার খাতিরে সুনীলের পটলগুলোর দাম আজ আমি নিজেই 2 টাকা বাড়িয়ে দেব। সততার দাম যে এত মিষ্টি হয় তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই তো আমার মনের মতো কথা বলেছ। নাও, ভাতের মাঠটা ঝরিয়ে দাও দেখি। ওদিকে খদ্দেররা কিন্তু আরতি বৌদির হাতের মাছের ঝোল বলে ঢাকাহাকি শুরু করে দিয়েছে। আজ যেন রান্নায় একটুও খামতি না থাকে। খামতি কোনোদিনও ছিল না, আর আজ কেউ থাকবে না। আমাদের এই গাঁয়ের মোড়ের ভাতের হোটেল নিয়মের কড়াকড়িতে চলবে, আর তোমার দয়া মায়ার সুগন্ধে সুরভিত থাকবে। একে আটকায় কার সাধ্য? হ্যাঁ।